ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন সিলেবাসের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর প্রথম চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম চ্যাপ্টারের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান কিনা তা নিয়ে আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য, এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একদল রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিদ্যার মতো বিজ্ঞান, রসায়নবিদ্যার মতো বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞানের মতো বিজ্ঞান। অপর একদল রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। এই পরস্পর বিরোধী দুটি মত নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয়। তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স ইজ এ সায়েন্স। শুধু তাই বলেননি, তিনি আরও বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স হলো সায়েন্স অফ মাস্টার, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞান। তাই তাকে অনেকেই সমর্থন করেছেন। অ্যারিস্টটলকে সমর্থন করেছেন হবস, ব্রুনসলি, পোলক, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলকে সমর্থন করে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো বিজ্ঞান। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধিতা করেছেন তারা হলেন ফরাসি দার্শনিক কোঁত বাকল এবং মেটল্যান্ড। আরও অনেকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী নন। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কিনা, সেক্ষেত্রে আমরা বিজ্ঞানের সংজ্ঞা কি, বিজ্ঞান বলতে কি বোঝায় তা নিয়ে আমাদের একটু আলোচনা দরকার। ইউনোর একটি শাখা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি শাখা ইউনেস্কো 1950 সালে বিজ্ঞানের একটি সংজ্ঞা দিয়েছেন। ইউনেস্কোর বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী বিজ্ঞান হলো কোনো বিষয়ে শ্রেণীবদ্ধভাবে জ্ঞান অর্জন করা, সুনির্দিষ্টভাবে সুসংবদ্ধভাবে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা হলো বিজ্ঞান। আমরা রাষ্ট্রবিজ্ঞানকে যারা বিজ্ঞান বলেছেন তাদের পক্ষে কতগুলি যুক্তি তারা তুলে ধরেছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন তারা যেসব যুক্তিগুলি দেখিয়েছেন সেগুলো আমি পয়েন্ট আকারে আলোচনা করছি। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যেসব যুক্তি দেখানো হয়েছে তার মধ্যে প্রথম যুক্তি হলো বৈজ্ঞানিক পদ্ধতি
বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞান আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, প্রকৃতি বিজ্ঞান আলোচনার ক্ষেত্রে, রসায়নবিদ্যা আলোচনার ক্ষেত্রে, ফিজিক্স আলোচনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের যেসব বিষয় আছে সেই বিষয়গুলি ক্ষেত্রেও বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করা যায়। তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের বিষয় হলো রাষ্ট্র সম্পর্কিত আলোচনা, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের কার্যাবলী ইত্যাদি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যায়। গভর্নমেন্ট, রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের মস্তিষ্ক সরকার, এই সরকারের আলোচনার ক্ষেত্রে, সরকারের প্রকৃতি ব্যাখ্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা সম্ভব। এছাড়া শাসিত যারা জনগণ, পিপল, তাদের সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে গিয়েও বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা সম্ভব। তাই ফ্রেডারিক পোলক বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানী ফ্রেডারিক পোলক বলেছেন, the science of politics begins with Aristotle। অর্থাৎ অ্যারিস্টটল যেদিন রাষ্ট্রবিজ্ঞানকে একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সংজ্ঞা দিয়েছেন, তখন থেকেই তার আলোচনার মধ্যে, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার মধ্যেই তোমার বৈজ্ঞানিক পদ্ধতি নিহিত ছিল। নাম্বার টু, এটাতে বলা হয়েছে বিজ্ঞান তার পক্ষে দ্বিতীয় যুক্তি হলো যে পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মধ্যে দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। কোনো বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে, রাজনৈতিক তত্ত্ব বিষয়ে, রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি, সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করতে পারি। আমরা এই আলোচনাগুলি থেকে সূত্র পেয়ে থাকি, এই আলোচনার থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি। এই সূত্র, এই আলোচনা, এই সিদ্ধান্ত ভবিষ্যতে প্রয়োগ করা যায়। তাই পলিটিক্যাল সায়েন্সকে আমরা বিজ্ঞান বলতে পারি। পলিটিক্যাল সায়েন্সের সিদ্ধান্ত, রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়, সেই বিষয়ের যে সিদ্ধান্ত, সেটা বৈজ্ঞানিক সত্যের মর্যাদা দাবি করতেই পারে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সূত্র, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত নেওয়া হয়, রাষ্ট্রবিজ্ঞান থেকে যে জ্ঞান অর্জন করা সম্ভব হয়, এগুলো সত্য কথা। এই সত্যের দাবিতে, এই বৈজ্ঞানিক সত্যের দাবিতে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। নাম্বার 3, বিজ্ঞান বলার পক্ষে আরেকটা যুক্তি হলো, অর্থাৎ 3 নাম্বার যুক্তি কি? 3 নাম্বার যুক্তি হলো মানুষের যে রাজনৈতিক আচরণ, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান শুধু সরকার নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান শুধু বেসরকারি প্রতিষ্ঠান নিয়েই আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান মানুষের ব্যক্তিগত জীবনের রাজনৈতিক আচার আচরণকে নিয়ে আলোচনা করে। মানুষের জীবনের যে গোষ্ঠীগত জীবনযাত্রা, সেই গোষ্ঠীগত জীবনের রাজনৈতিক আচার আচরণ নিয়ে আলোচনা করে।
এই আলোচনাগুলো সমাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ, রাজনৈতিক আচরণগুলির মধ্যে সুসামঞ্জস্য থাকে, সঙ্গতিপূর্ণ বিষয় থাকে। সেই সুসামঞ্জস্যপূর্ণ এবং সুসংবদ্ধ সুসংগতিপূর্ণ জ্ঞান থেকে সুসংবদ্ধ জ্ঞান লাভ করা সম্ভব। তাই রাষ্ট্রবিজ্ঞানী ব্রাইস বলেছেন, মানুষের রাজনৈতিক আচরণ, পলিটিক্যাল বিহেভিয়ার, এটা অত্যন্ত জটিল। এর মধ্যে জটিলতা থাকলেও মানুষের রাজনৈতিক আচরণের মধ্যে সামঞ্জস্য থাকে। মানুষের রাজনৈতিক আচরণ কোনগুলো? ভোট দেওয়া মানুষের রাজনৈতিক আচরণ, রাজনৈতিক দল করা রাজনৈতিক আচরণ, মিছিল করা রাজনৈতিক আচরণ, নির্বাচিত হওয়া, ভোটে দাঁড়ানো রাজনৈতিক আচরণ, সভা শোনা, রাজনৈতিক সভা শোনা, রাজনৈতিক সভা করা, এগুলি হচ্ছে রাজনৈতিক আচরণ। বিভিন্ন জনের রাজনৈতিক আচরণের মধ্যে সঙ্গতি থাকে, তাই এখান থেকে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব হয়। তাই মানুষের যে রাজনৈতিক আচরণ, সেটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। তাই রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান। 4 নম্বর যুক্তি, বিজ্ঞান বলার পক্ষে যে 4 নম্বর যুক্তি, সেটা কি? সেটা হলো যে স্টেট বা রাষ্ট্র সমাজের একটি অংশ। তোমরা জানো, সমাজ হচ্ছে একটা বৃহৎ ব্যাপার, আর সমাজের মধ্যে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এই বিভিন্ন সংগঠনের মধ্যে সবথেকে বড় সংগঠন, রাজনৈতিক সংগঠন, সেটা হচ্ছে রাষ্ট্র। তাই সমাজের একটা অংশ হলো রাষ্ট্র। মানব সমাজের গতি প্রকৃতি, মানব সমাজ কিভাবে অগ্রগতি লাভ করেছে, মানব সমাজের মানুষের মধ্যে যে রিলেশন, মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে স্থান পায় এবং এই আলোচনাগুলি থেকে সাধারণ সূত্র পাওয়া যায়। তাই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। পল সায়েন্স থেকে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে মানুষের যে প্রকৃতি, মানুষের মধ্যে একাধিক মানুষের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে সূত্র তৈরি হয়, এটা রাষ্ট্রবিজ্ঞান করে থাকে। নাম্বার 5, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল, আর্থার বেন্টলি, চার্লস মেরিয়াম, এরা হলো আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। তোমরা জানো যে অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে যে রাজনীতি আলোচনার ক্ষেত্রে অনেক তথ্য পাওয়া যায়, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একটা মূল্যবান নিরপেক্ষ আলোচনা করা সম্ভব হয়। রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ একটা বিজ্ঞান মনস্ক চিন্তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে তোমার আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে গণিতে প্রকাশ করা সম্ভব হয় এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে সংখ্যায় প্রকাশ করা সম্ভব হয়। অর্থাৎ সংখ্যা তত্ত্ব যেখানে থাকে সেটাকে তো বিজ্ঞান বলা যায়। এই দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বিজ্ঞান। 6 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান বলার পক্ষে 6 নাম্বার যুক্তি হলো, বর্তমানে যত রাষ্ট্রবিজ্ঞানী আছেন তাদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স ইজ এ সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান হলো একটা বিজ্ঞান পর্যায়ভুক্ত একটা বিষয়। এই ক্ষেত্রে গেটেল বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান পর্যায়ভুক্ত বিষয়। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়, সায়েন্স বলা যায়। এটা সুসংবদ্ধ রূপ দেওয়া সম্ভব হয়, তাই এটা বিজ্ঞান পর্যায়ভুক্ত। 7 নাম্বার পয়েন্ট, অনেক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী তারা
তারা বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স ইজ এ পজিটিভ সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান একটা পজিটিভ সায়েন্স। এখানে পরিসংখ্যান পাওয়া যায়। এখানে ফিজিক্সে যেমন পরিসংখ্যান পাওয়া যায়, কেমিস্ট্রিতে যেমন পরিসংখ্যান পাওয়া যায়, তেমনি রাষ্ট্রবিজ্ঞানেও পরিসংখ্যান পাওয়া যায়। এখানে সংখ্যাতত্ত্ব কাজ করে। রাষ্ট্রবিজ্ঞানকে এই দিক থেকে পরিসংখ্যানের যুক্তি দেখিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। যেখানে পরিসংখ্যান থাকে সেখানে হিসাবের কোনো গরমিল হয় না। যথাযথভাবে সেই বিষয়টাকে সংখ্যায় প্রকাশ করা সম্ভব হয়। নাম্বার 8 নাম্বার যুক্তি, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। এর 8 নাম্বার যুক্তি হলো যে মডার্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট অর্থাৎ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী তারা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য। কারণ কি? রাষ্ট্রবিজ্ঞানের যে বিশ্লেষণ, রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণ তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলিকে শ্রেণী বিভাজন করা যায়। শ্রেণী বিভক্তিকরণ সম্ভব হয় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে। বিজ্ঞানে যেমন যে কোনো বিষয়কে শ্রেণী বিভাজন করা সম্ভব হয়, যে কোনো বিষয়কে বিশ্লেষণ করা যায় এবং এর থেকে একটা জেনারেল সূত্র পাওয়া যায়। এই জেনারেল সূত্র সব ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয়। তাহলে এদিক থেকে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান। আমরা 8টা যুক্তি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান এই বক্তব্যের পশ্চাতে তুলে ধরলাম। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারা এই বক্তব্যগুলিকে তুলে ধরেছেন। আমরা অপরদিকে দেখব যে কিছু রাষ্ট্রবিজ্ঞানী তারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা ঠিক নয়, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য নয়, রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রির মতো বিজ্ঞান নয়, রাষ্ট্রবিজ্ঞান জীববিদ্যার মতো বিজ্ঞান নয়। তারা কারা এই বক্তব্য তুলে ধরেছেন? তারা হলেন বাকুল, কোঁৎ, মেটল্যান্ড। আরও অনেকে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা ঠিক নয়। তাই আমরা এক্ষেত্রে মেটল্যান্ডের একটা বক্তব্য তুলে ধরব। মেটল্যান্ড বলেছেন, ইনি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান এটা মেনে নিতে রাজি নন। তিনি বলেছেন, আমি যখন পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনামে দেখি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স লেখা থাকে, তখন ওই শিরোনাম ওই হেডলাইন দেখে আমি খুব দুঃখ পাই, আমি খুব কষ্ট পাই। কিন্তু যখন আমি প্রশ্নগুলো পড়ি, প্রশ্নগুলোর বিষয়বস্তু দেখি এবং উপলব্ধি করি, তখন কিন্তু আমার কোনো দুঃখ হয় না। অর্থাৎ মেটল্যান্ডের বক্তব্যের মূল কথা হলো যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলি ঠিক আছে, বিষয়বস্তুগুলিকে জানতে হবে, শিখতে হবে, কিন্তু ওই বিষয়গুলির ভিত্তিতে যে হেডলাইন কোশ্চেন পেপারের হেডলাইন শিরোনামে লেখা হয় পলিটিক্যাল সায়েন্স, ওই সায়েন্স কথাটা আমার মতে লেখা ঠিক হয়নি। আমার ওই সায়েন্স লেখা দেখে আমার খুবই দুঃখ হয়। প্রশ্নগুলির বিষয়বস্তু পড়ে আমার কোনো দুঃখ হয় না। যাই হোক, মেটল্যান্ড, কোঁৎ, বাকলে এরা যেসব যুক্তি দেখিয়েছেন সেই যুক্তিগুলো আমরা 1, 2, 3 করে উল্লেখ করব। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়, বিজ্ঞান বলার বিরোধিতা করেছেন তারা যেসব যুক্তি দেখিয়েছেন তার মধ্যে প্রথম যুক্তি যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়গুলি অনিশ্চিত এবং এটা ব্যাপক আলোচনা, এর পরিধি বিস্তারিত এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলি খুবই জটিল। তাই কিন্তু
নিশ্চিতভাবে রাষ্ট্রবিজ্ঞানে কোনো বিষয়কে তুলে ধরা সম্ভব হয় না। আর এত আলোচনার পরিধি, ব্যাপকতা, সেক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন বক্তব্য রাখেন, বিভিন্ন ওপিনিয়ন প্রকাশ করেন, বিভিন্ন ওপিনিয়নের মধ্যে সামঞ্জস্য থাকে না, পরস্পর বিরোধী বক্তব্য থাকে। তাই রাষ্ট্রবিজ্ঞান জটিল। তাই আমরা বলবো যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়। নাম্বার 2, বৈজ্ঞানিক পদ্ধতি। যারা বলেছেন যে বৈজ্ঞানিক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয় আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করা যায়, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণাতে, বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি সেটা সব দেশে প্রয়োগ করা যায়। বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতির মধ্যে বিভিন্নতা নেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয় গবেষণা করার সময় এক একটা দেশে এক এক রকমের গবেষণা পদ্ধতিকে গ্রহণ করা হয়। তাহলে এ কথা ঠিক, বৈজ্ঞানিক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব নয়। পলিটিক্যাল সায়েন্সে বৈজ্ঞানিক পদ্ধতি অচল। পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে সর্বজনগ্রাহ্য সিদ্ধান্তে আসা যায় না। একই বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়। যেমন উদারনীতিবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানকে যে সেন্সে ব্যবহার করা হয়, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সেই অর্থে ব্যবহার করা হয় না। ভাববাদীরা রাষ্ট্রকে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা সেইভাবে ব্যাখ্যা দেন না। তাহলে ভাববাদী রাষ্ট্রবিজ্ঞানী এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ঐক্যমতে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। নৈরাজ্যবাদীরা রাষ্ট্র সম্পর্কে যে ধারণা দিয়েছেন, মার্ক্সবাদীদের সঙ্গে তাদের বক্তব্যের পার্থক্য আছে। নৈরাজ্যবাদীরা কৃত্রিমভাবে রাষ্ট্রকে বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু মার্ক্সবাদ বলেছেন রাষ্ট্র আপনা আপনি উবে যাবে। ভাববাদীরা রাষ্ট্র এবং ব্যক্তি এর মধ্যে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন, ব্যক্তিকে কম গুরুত্ব দিয়েছেন। আবার উদারনীতিবাদীরা রাষ্ট্রকে এবং ব্যক্তি দুইকে গুরুত্ব দিয়েছে, ব্যক্তি স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে কি করে সম্ভব সর্বজনগ্রাহ্য সিদ্ধান্তে আসা? তাই যারা রাষ্ট্রবিজ্ঞানের বিপক্ষে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে, তাদের এই যুক্তির মধ্যে সত্যতা নিহিত আছে। নাম্বার 3, কোদ বাকল এবং তোমার মেটল্যান্ডের বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্রবিজ্ঞান 3 নাম্বার তাদের যুক্তি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আর বিষয়ে, রাষ্ট্রবিজ্ঞানে যেসব বিষয়ে আলোচনা করা হয়, রাষ্ট্র, সরকারের বিভিন্ন প্রকারভেদ, রাজনৈতিক ব্যবস্থার প্রকারভেদ, পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকীকরণ, এইসব বিষয়ে আলোচনা যখন করা হয়, তখন নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আলোচনা করা সম্ভব হয় না। তাহলে নির্দিষ্ট যে প্রাকৃতিক নিয়ম রয়েছে, যেটা ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, যেটা কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়ে তো সেই প্রাকৃতিক নির্দিষ্ট যে নিয়ম সব দেশে সব সময়ে প্রযোজ্য হয়, বিজ্ঞানের ক্ষেত্রে, প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে সেই নিয়ম রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম, সেটা কিন্তু কার্যকরী করা সম্ভব হয় না। নাম্বার 4, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য নয়। এক্ষেত্রে 4 নাম্বার যুক্তি হলো যে রাষ্ট্রবিজ্ঞানীরা বিষয়বস্তু ক্ষেত্রে বাহ্যিক বিষয়কে বেশি গুরুত্ব দেন। রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে অধিকাংশই রাষ্ট্রবিজ্ঞানী তারা বাহ্যিক বিষয়কে গুরুত্ব দেন। তারা পরিবেশের প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে আলোচনা করেন।
তারা পরিবেশ নির্ভর। তাহলে পরিবেশ নির্ভর হলে তারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন না, তারা নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। কেন নিতে পারেন না? তাদের উপর সমাজের প্রভাব থাকে, সামাজিক পরিবেশের প্রভাব থাকে, অর্থনৈতিক প্রভাব থাকে এবং রাজনৈতিক কাঠামোর প্রভাব থাকে। তাই রাষ্ট্রবিজ্ঞানীরা যথাযথভাবে নির্ভুল সিদ্ধান্তে আসতে পারেন না। পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা, তারা অধিকাংশ একটা নিগুড় একটা বিষয়ের মধ্য দিয়ে তারা আলোচনা করতে পারেন না এবং সিদ্ধান্ত নিতে পারেন না। 5 নাম্বার যুক্তি, 5 নাম্বার বিপক্ষের যুক্তি, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না, তাদের পক্ষে যুক্তি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়। এই বক্তব্যের 5 নাম্বার যুক্তি হলো যে রাষ্ট্রবিজ্ঞান পুরোপুরি মূল্যবান নিরপেক্ষ নয়। যেটা রাষ্ট্রবিজ্ঞানী যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মনে করেছেন, তারা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু মূল্যমান নিরপেক্ষ। মূল্যমান নিরপেক্ষ হতে পারে না রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু মূল্যবোধযুক্ত, মূল্যবোধকে অস্বীকার করা যায় না। কোনটা উচিত কোনটা উচিত নয়, উচিত অনুচিত, এই যে ভাবনা, দার্শনিক ভাবনা রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ করা হয়। কি করে সম্ভব নিরপেক্ষভাবে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে তুলে ধরবেন? ভৌতবিজ্ঞানের মতো, রসায়নবিদ্যার মতো তারা তো বস্তুবাদী নয়। রাষ্ট্রবিজ্ঞানীরা কি বস্তুবাদী হতে পারবেন? হতে পারবেন না। আমরা বলি যে মার্কস বস্তুবাদী, মার্কস এবং তার অনুগামীরা বস্তুবাদী, কিন্তু মার্কস এবং অনুগামীরা যে বস্তুবাদী, তারাও কিন্তু সমাজকে স্টাডি করেছেন, তারাও কিন্তু সমাজ নিরপেক্ষ নয়। আর মার্ক্সবাদীদের বক্তব্য যারা অমার্ক্সবাদী, তারা অস্বীকার করেন, তারা বিরোধিতা করেন। সুতরাং এদিক থেকে এই কথা বলা যায় যে মূল্যমান নিরপেক্ষ হতে পারে না। সমাজের দৃষ্টিভঙ্গি তাদের আলোচনাতে স্থান পায়, তাদের মধ্যে মূল্যবোধ কাজ করে, তাদের মধ্যে সমাজের প্রভাব পড়ে। সমাজের আধিপত্য বিস্তারকারী মানুষের, সম্পদশালী মানুষের দ্বারা তারা প্রভাবিত হয়ে আলোচনা করেন। মূল্যবোধ নিরপেক্ষ হতে পারে না তাদের আলোচনা। 6 নাম্বার যুক্তি হলো যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। ফিজিক্সে যে নিয়ম আছে, আইনস্টাইনের যে তত্ত্ব, নিউটনের যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু সব দেশে সর্বকালের জন্য একইভাবে প্রয়োগ করা সম্ভব। গ্যালিলিও যে সূত্র দিয়েছেন, সূত্র আবিষ্কার করেছেন, সেটা সর্বকালের জন্য সব দেশে সমানভাবে প্রযোজ্য, সব দেশ একমত গ্রহণ করছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আজকে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, যে সমস্ত দেশে মার্ক্সবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দেশে মার্ক্সবাদকে যেভাবে, যে পদ্ধতি, যেখানে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পদ্ধতি আর পুঁজিবাদী দেশগুলোর আলোচনার পদ্ধতি এক হতে পারে না। পুঁজিবাদ সমাজতন্ত্রকে ধ্বংস করতে চাই, মার্ক্সবাদকে ধ্বংস করতে চাই, অন্যদিকে মার্ক্সবাদ পুঁজিবাদকে ধ্বংস করতে চাই, উদারনীতিবাদকে উচ্ছেদ করতে চাই। তাহলে কি করে এক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করা সম্ভব? আর সুনির্দিষ্ট পদ্ধতি নেই তো, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি তো নেই। 7 নাম্বার, ব্যক্তির যে কাজকর্ম, মানুষের যে কাজকর্ম, মানুষের যে আচার আচরণ, সেটা তো বিজ্ঞানের মতো ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অণু পরমাণু মতো পরীক্ষা করা যায় না। মানুষের একজনের কাজ কিছু মানুষ ভালো বলবে, আবার ওই কাজগুলোকে অন্য মানুষ খারাপ বলবে। বিজ্ঞানের মতো অতি সূক্ষ্মভাবে, অতি ক্ষুদ্রভাবে পরমাণু, অণুপরমাণুর মতো পরীক্ষা নিরীক্ষা করা যায়। মানুষকে, মানুষের ব্যক্তির কাজকর্ম, রাষ্ট্রীয় কাজের সঙ্গে যুক্ত, রাষ্ট্রের সরকারের যে প্রকৃতি,
সরকারের যে কার্যাবলী সে বিষয়ে বিভিন্নতা আছে। তাই ব্যক্তির কাজকর্ম, রাষ্ট্রের কাজকর্ম, রাষ্ট্রের উদ্দেশ্য এইগুলি সম্পর্কে ওই বিজ্ঞানের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু মতো পরীক্ষা নিরীক্ষা করা যায় না। মানুষকে কিন্তু গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। আজকে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যেভাবে বিভিন্ন পদার্থ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটা সম্ভব হয় না মানুষকে নিয়ে। 8 নম্বর বক্তব্য হলো রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়। এর পশ্চাতে যে যুক্তি দেখানো হয়েছে, এক্ষেত্রে আমরা গিলক্রাইস্টের নাম উল্লেখ করব। গিলক্রাইস্টের কথা তোমরা জানো, যিনি বলেছেন যে সরকার এবং রাষ্ট্র নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তো সেই গিলক্রাইস্ট তিনি কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে স্থির এবং সম্ভাবনার সূত্র পাওয়া যায় না। সূত্র খুঁজে পাওয়া খুব মুশকিল। কেউ যদি একটা সূত্র বের করে, আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী বলবে যে না, এই সূত্র ঠিক না। এখানে জটিলতা আসবে, এখানে সমস্যা আসবে। একটা নির্দিষ্ট স্থির যে সূত্র এবং সম্ভাবনার যে সূত্র সেটা কিন্তু পাওয়া যায় না। এই বক্তব্য গিলক্রাইস্ট তুলে ধরেছেন। তাহলে গিলক্রাইস্টও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে নন, ইনিও বিপক্ষে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তি মানুষের যে পলিটিক্যাল আচরণ, পলিটিক্যাল বিহেভিয়ার, নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, মিছিল করা, মিটিং করা, রাজনৈতিক চিন্তা, এইসব কিন্তু বিজ্ঞানের মতো বিচার বিশ্লেষণ করা যায় না। পলিটিক্যাল আচরণ দেখে ভোট কাকে দেবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। বাহ্যিক পলিটিক্যাল আচরণ দেখে মনে হবে যে সে একটা সিম্বলে ভোট দেবে। অনুমান করে মানুষ ভাবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি অনুমান করে যে আমাদের সিম্বলকে, আমাদের প্রতীককে ভোট দিয়েছে, আমাদের দলকে ভোট দিয়েছে। কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে কি সে ভোটিং যে পাওয়ার, ভোটিং যে রাইট, ভোটের অধিকার, এটা একদম একান্ত গণতান্ত্রিক এবং ব্যক্তিগত অধিকার। এটা কেউ দেখতে পায় না। গোপন ভোটদান পদ্ধতি। তাই মানুষের যে পলিটিক্যাল আচরণ, পলিটিক্যাল বিহেভিয়ার, পলিটিক্যাল ফাংশন, পলিটিক্যাল থট বিজ্ঞানের মতো আলোচনা করা যায় না। আমরা এটা লক্ষ্য করি, বিভিন্ন পলিটিশিয়ান, রাজনীতিবিদ বিভিন্ন দলে বিভিন্ন সময়ে চলে যাচ্ছে। আমরা এটা দেখছি, সবসময় দেখছি। বিভিন্ন দেশে, আমাদের মতো দেশে আয়রাম গয়রাম আছে। তাহলে তার পলিটিক্যাল আচরণকে কি করে সম্ভব নিশ্চিতভাবে ভাবা, বিজ্ঞানের মতো আলোচনা করা সম্ভব নয়। 10 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়, বিজ্ঞান পদবাচ্য নয়। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্সে বৈজ্ঞানিক অনুশীলন করা সম্ভব হয় না। পলিটিক্যাল সায়েন্সে বৈজ্ঞানিক অনুশীলন, বিজ্ঞান ভিত্তিক চর্চা, বৈজ্ঞানিক মনস্কতা কার্যকরী হয় না। পলিটিক্যাল সায়েন্সে দার্শনিক চিন্তা কাজ করে, দার্শনিক মতামতকে গুরুত্ব দেওয়া হয়। প্লেটো রাষ্ট্রবিজ্ঞানকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। আবার যারা মার্ক্সবাদী তারা বলেছেন ভিত্তিতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমাজকে ব্যাখ্যা করা হয়। মার্ক্সবাদ একটা বৈজ্ঞানিক সূত্র বলে মনে করা হয়। কিন্তু যারা অমার্ক্সবাদী, যারা ভাববাদী দার্শনিক, তারা মার্ক্সবাদকে সমর্থন করেন না। যারা উদারনীতিবাদী দার্শনিক তারা মার্ক্সবাদকে সমর্থন করেন না। যারা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তারা মার্ক্সবাদকে সমর্থন করেন না। যারা নৈরাজ্যবাদী,
নৈরাজ্যবাদী কারা? যারা রাষ্ট্রকে কৃত্রিমভাবে ধ্বংস করতে চায়, যারা সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে উচ্ছেদ করতে চায়, যারা ধর্মীয় প্রতিষ্ঠানকে উচ্ছেদ করতে চায়। কিন্তু মার্ক্সবাদী শ্রেণীবিভক্ত শোষণভিত্তিক রাষ্ট্রকে সমর্থন করে না, কিন্তু সেই রাষ্ট্রকে ধীরে ধীরে রাষ্ট্র আপনা আপনি উবে যাবে যখন সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। তাহলে দার্শনিক যে চিন্তা, দার্শনিক মত, বৈজ্ঞানিক মত থাকলেও এখানে বৈজ্ঞানিক অনুশীলন পদ্ধতি যেটা বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয়, বিজ্ঞানকে যেভাবে অনুশীলন করা হয়, চর্চা করা হয়, সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। 11 নম্বর যুক্তি, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়। কোঁত, ফরাসি দার্শনিক কোঁত, ফরাসি দার্শনিক কোঁতের একটা বিখ্যাত বই আছে পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফি 1837 সালে কোঁত লিখেছেন। এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে সোশ্যাল সায়েন্স থেকে সোশিওলজিকে আলাদা করতে হবে। সোশিওলজি যে সাবজেক্টটি আমাদের পড়তে হয়, সেই সোশিওলজি এই বিষয়টা তিনি পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম উল্লেখ করেছিলেন যে সমাজবিজ্ঞানের একটা শাখা সোশিওলজি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পড়ানো হয়েছে, এখন আলাদা একটা সাবজেক্ট হয়েছে। আবার পলিটিক্যাল সোশিওলজি এটা আলাদা সাবজেক্ট হয়েছে। তাই ফরাসি দার্শনিক কোঁত বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা ধারাবাহিকভাবে আলোচনা করা সম্ভব নয়। কন্টিনিউটি নাই আলোচনাতে, ধারাবাহিকতা নেই। কিন্তু বিজ্ঞানের আলোচনাতে ধারাবাহিকতা আছে, বিজ্ঞানের আলোচনা ধারাবাহিকভাবে হয়। কারণ কি, বিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা সুনির্দিষ্ট, সুস্পষ্ট, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সুস্পষ্ট, সুনির্দিষ্ট নয়। এক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মত পোষণ করেন। তাই পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মর্যাদা দেওয়া যায় না। পলিটিক্যাল সায়েন্স মর্যাদা পাবে না। 12 নম্বরে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। এর পক্ষে হলো বক্তব্য পদ্ধতির বিভিন্নতা। রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয় আলোচনার ক্ষেত্রে। আরোহী পদ্ধতি, অবরোহ পদ্ধতি, এদিক থেকে দুটি পদ্ধতি আছে। এছাড়া দার্শনিক পর্যবেক্ষণ পদ্ধতি, অভিজ্ঞতা পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে গ্রহণ করা হয়। তাহলে কোথায় অভিন্নতা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে? বিজ্ঞান আলোচনার ক্ষেত্রে অভিন্নতা আছে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অভিন্নতা নেই। তাহলে এটাকে কি করে বিজ্ঞান বলবে? এটাকে বিজ্ঞান বলা যাবে না। একটা কথা কি, যে প্লেটো, অ্যারিস্টটল এরা দার্শনিক পদ্ধতি গ্রহণ করেছেন। রোমান রোমান চিন্তাবিদরা পলিটিক্সকে আইনগত যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণের কথা বলেছেন। মার্ক্সবাদীরা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে ব্যাখ্যা করার কথা বলেছেন। তাহলে আমরা দেখছি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা কেউ বস্তুবাদী, কেউ নৈরাজ্যবাদী, কেউ ভাববাদী বা আদর্শবাদী, কেউ সামাজিক চুক্তি মতবাদী, কেউ ঐশ্বরিক মতবাদী, ঐশ্বরিক তত্ত্বের সমর্থক। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ হয়, তাই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না। নাম্বার 13 নম্বর যুক্তি, গভর্নমেন্ট, সরকার। এই যে সরকারের
কাইন্ডস অফ গভর্নমেন্ট, ডিফারেন্ট কাইন্ডস অফ গভর্নমেন্ট। সরকারের বিভিন্নতা আছে, এককেন্দ্রিক সরকার আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার আছে, সংসদীয় গণতন্ত্র আছে, রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকারের চরিত্র এক হতে পারে না। তাহলে আমরা দেখছি যে সরকারের বিভিন্নতা আছে, ফ্যাসিবাদী সরকার আছে, নাৎসিবাদী সরকার আছে। রাজনৈতিক ব্যবস্থা, সরকার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কাজ করে। রাজনৈতিক ব্যবস্থার ভেদে বিভিন্ন রাষ্ট্রের যে প্রকৃতি বিভিন্ন রকমের হয়। তাহলে এছাড়া এগুলো সম্পর্কে সরকারের প্রকারভেদ, সরকারের স্ট্রাকচার, গঠন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তাই তোমরা দেখতে পাও ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্র, ভারতবর্ষ সংসদীয় গণতন্ত্র। তাই তোমরা দেখতে পাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা দেখতে পাই ওই ফ্রান্সে সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের সংমিশ্রণ আমরা দেখতে পাই। ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, আমেরিকাতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, চীনে এককেন্দ্রিক সরকার, ব্রিটেনে এককেন্দ্রিক সরকার, ফ্রান্সে এককেন্দ্রিক সরকার, আবার কোনো কোনো দেশে সামরিক নেতা সরকার। তাহলে আমরা দেখছি সরকারের যে প্রকারভেদ, সরকারের প্রকৃতি, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন, মতভেদ আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি আছে, বিপক্ষে যুক্তি আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু, ফরাসি দার্শনিক, এবং তার অনুগামীরা বলেছেন যে নাগরিকদের স্বাধীনতা অধিকার দিতে গেলে কি করতে হবে? ক্ষমতাকে ভাগ করতে হবে, আইন বিভাগকে আইন তৈরি করার ক্ষমতা দিতে হবে, শাসন বিভাগকে ওই আইন প্রয়োগ করার ক্ষমতা দিতে হবে, এবং বিচার বিভাগকে বিচার করার ক্ষমতা দিতে হবে। আইন বিভাগ যে আইন তৈরি করেছে সে আইন যথাযথ আইন কিনা, সঠিক আইন কিনা বিচার করে দেখবে। আইন বিভাগ, শাসন বিভাগ যে আইন প্রয়োগ করেছে সঠিকভাবে প্রয়োগ করেছে কিনা তা বিচার করবে। প্রত্যেকটা বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। এক বিভাগ অপর বিভাগের কাজ করবে না এবং অপর বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে এবং পৃথিবীতে আমেরিকাতে এটা বেশি গ্রহণ করা হয়েছে। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়নি, ব্রিটেনে গ্রহণ করা হয়নি। তাহলে আমরা লক্ষ্য করছি রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এই সমস্ত বিষয়ে মতভেদ আছে। তাহলে এটাকে তো বিজ্ঞান বলা যায় না। 14 নম্বর পয়েন্ট, পরিমাপ। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে পরিমাপ করা যায় না। বিজ্ঞানের বিষয়কে ক্যালকুলেশন করে, হিসাব নিকাশ করে পরিমাপ করা যায়, নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করা যায়। তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ের ক্ষেত্রে এটা করা সম্ভব নয়, তাই এটা বিজ্ঞান নয়। 15 নম্বর যুক্তি। 15 নম্বর যুক্তি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান একটা ডাইনামিক একটা সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিষয়, রাষ্ট্রবিজ্ঞান একটা প্রগতিশীল বিষয়। সবসময় এর প্রগতি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। নির্দিষ্ট জায়গায় রাষ্ট্রবিজ্ঞান সীমাবদ্ধ নয়। এর আলোচনা সবসময়ই একটা পরিবর্তনের ধারাবাহিক ভাবে পরিবর্তন হচ্ছে। তাই এটাকে প্রোগ্রেসিভ সায়েন্স বলা যায়। এটাকে রিয়ালি যে প্রাকৃতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ফিজিক্স যেটা, কেমিস্ট্রি যেটা, সেই রকম বিজ্ঞান এটা বলা যায় না। যাই হোক, আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে যারা, তারা 15টা পয়েন্ট, 15টা যুক্তি দেখিয়েছেন। আর আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যারা, তারাও যুক্তি দেখিয়েছেন। একাধিক পয়েন্ট আমি আলোচনা করলাম। আমরা আজকে এই ভিডিওতে শেষে আমরা একটা কনক্লুশন টানবো, আমরা সিদ্ধান্তে আসব। তাহলে রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিষয়, এটা অত্যন্ত বিতর্কিত বিষয়। এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তাই রাষ্ট্রবিজ্ঞানকে যে অর্থে বিজ্ঞান বলা দরকার, প্রকৃত অর্থে বিজ্ঞান বলা যায় না। কিন্তু এটা ব্রাইস বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স ইজ এ প্রোগ্রেসিভ সায়েন্স। এটা হচ্ছে একটা প্রগতিশীল বিজ্ঞান
এই নতুন নতুন বিষয় আসবে, নতুন নতুন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যুক্ত হবে। আর রাষ্ট্রবিজ্ঞানের যে সূত্র সেটা সব দেশে সবসময় প্রয়োগ হয় না। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করা হয় সেটা সময়ের পরিবর্তনের সাথে সাথে পদ্ধতির পরিবর্তন হতে পারে। আবার একই সময়ে সেই পদ্ধতি সব দেশ গ্রহণ নাও করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলোরও প্রয়োগ তোমার করা সম্ভব হয় না। এখানে তত্ত্ব নির্ভর বেশি, ইনফরমেশন কম। সুতরাং এখানে ইনফরমেশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে যুক্তি, এখানে বিজ্ঞান চিন্তাভাবনা প্রাধান্য কম। এটা কখনোই নিরপেক্ষ হতে পারে না। মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা করা সম্ভব হতে পারে না। এটা সমাজের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার, রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপার। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানকে আমরা প্রকৃত অর্থে বিজ্ঞান বলবো না, তবে এই শাস্ত্রে যুক্তি দিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটা শাখা। এই সমাজবিজ্ঞান কখনোই প্রকৃতি বিজ্ঞান হতে পারে না। সমাজবিজ্ঞান কখনোই ফিজিক্স হতে পারে না। সমাজবিজ্ঞান কখনোই তোমার কেমিস্ট্রি হতে পারে না। তাই রাষ্ট্রবিজ্ঞানকে সেই অর্থে বিজ্ঞান না বলে আমরা এটাকে একটা আবহাওয়াবিদ্যার সঙ্গে তুলনা করব। এটার মধ্যে অনেক যুক্তি আছে। এটাকে তথ্য দিয়ে বিশ্লেষণ করা হয়। এটাকে এই বিষয়ের মধ্য দিয়ে সত্য অনুসন্ধান করা যায়। এই বিষয়ে ডিবেটের মধ্য দিয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসা চেষ্টা করা হয়। তাই রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলি। এই বলে আজকে আমি ভিডিওর আলোচনা শেষ করলাম। ভালো করে ভিডিও দেখবে, যারা ভিডিও শুনছো আরও বেশি করে শুনবে। একটা সাবস্ক্রাইব করার কথা বলি, শেয়ার লাইক করার কথা আমি বলি, মাঝে মাঝে বলি। এটা খেয়াল রাখবে আর ভালো করে শুনবে। আমি যথেষ্ট ইনফরমেশন দিয়েছি, আরও দেয়া যায়। তো তোমরা যত শুনবে আমি তত বেশি স্টাডি করে ভিডিও বানাবো। একটা ভিডিও বানাতে গেলে অনেক পড়তে হয়, বহুদিন ধরে পড়াই, তা সত্ত্বেও আবার ভিডিও বানাতে গেলে প্রচুর ইনফরমেশান। এই সাবজেক্ট হচ্ছে একটা ডিবেটের সাবজেক্ট, এটা বিতর্কিত সাবজেক্ট। এই বিষয়ে আমার আজকের আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছ যে ভিন্নতা কত, মানে ডিফারেন্স একটা ব্যাপার আছে এখানে, একটা ঐক্যমত একটা আশা, এটা খুব সম্ভব না। যাই হোক, আমার পাশে থাকবে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।